গল্পের পটভূমি সিকিম। হিমালয়ের তুষারাবৃত কুয়াশা মাখানো প্রাচীন রেশম পথ। সেখানে তুষার নেগড়েদের পুনর্বাসন কেন্দ্র খুলেছেন জার্মান প্রাণীবিদ ভাইমার। কিন্তু স্থানীয় লোকরা আতঙ্কিত সেই নেকড়ে খামার নিয়ে। তাদের ধারণা ওই নেকড়েগুলো আসলে সীমান্ত যুদ্ধে নিহত মানুষদের প্রেতাত্মা, ওয়ার উলফ। বিশেষ গোপন কারণে সরকারও সিদ্ধান্ত নিয়েছে ওই ক্যাম্পকে বন্ধ করার, প্রাণীগুলোকে হত্যা করার। ভাইমার তার প্রাণীগুলোর প্রাণ রক্ষা করার জন্য আবেদন জানান বিশ্ব বন্যপ্রাণী সংস্থার কাছে। তাদেরই প্রতিনিধি হয়ে ভাইমারের নেকড়ে খামারে হাজির হয় অনিশ। কি অভিজ্ঞতা হলো অনিশের সেই নেকড়ে খামারে? নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনে শুরু হচ্ছে শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত মহাশয়ের একটি রহস্যে ঘেরা উপন্যাস নেকড়ে খামার। আজ শুনবেন প্রথম পর্ব। সকল শ্রোতা বন্ধুদের কাছে আমাদের টিমের পক্ষ থেকে একান্ত অনুরোধ, গল্প পাঠ ও উপস্থাপনা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানান। ও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আসুন শুরু করি নেকড়ে খামার প্রথম পর্ব। গাড়িতে বসে খাড়া পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠতে উঠতেই অনিশ বিশ্ব বন্যপ্রাণ সংস্থার দেয়া ফাইলটাতে চোখ বুলিয়ে নিচ্ছিল। হিমালয়ান উলফ রিহেলিভেটেশন ক্যাম্প বা নেকড়ে খামারটা সম্বন্ধে নানা তথ্য দেওয়া আছে এই ফাইলটাতে। এমনকি প্রাণীগুলোর ছবি, খামার মালিক ভন ভাইমার ও তার কর্মচারীদের ছবি, সরকারি চিঠিপত্র সবই সংযোজিত আছে তার মধ্যে। মিস্টার ভাইমার আর সরকারের মধ্যে যে চিঠিপত্রের আদান প্রদান হয়েছে তা দেখে অনিশ একটা ব্যাপারে নিশ্চিত, যে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রাণীগুলোকে মারার। তাই মিস্টার ভাইমার একটা শেষ চেষ্টা করেছেন বিশ্ব বন্যপ্রাণ সংস্থাকে একটা চিঠি দিয়ে প্রাণীগুলোকে বাঁচাবার। আর এই চিঠিটার জন্যই কিছুটা হলেও থমকেছে সরকার। তারাও তাদের সিদ্ধান্ত কার্যকর করার আগে প্রাণীগুলোর সম্বন্ধে বিশ্ব বন্যপ্রাণ সংস্থার মতামত জানতে চেয়েছেন। সংস্থা তাই এদেশে তাদের সংস্থার প্রতিনিধি হিসেবে অনিশকে নেকড়ে খামারটাতে পাঠাচ্ছে সরেজমিনে ব্যাপারটা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য। সরকার পক্ষকে অবশ্য দোষ দেওয়া যায় না। হিমালয়ান মাউন্টেন উলফ বা তুষার নেকড়ে যদি মানুষ মারে তবে সে যত দুষ্প্রাপ্য প্রাণী হোক না কেন, তার জীবনের দাম গ্রামবাসীদের জীবনের চেয়ে বেশি নয়। তবে সরকারি তরফে নেকড়েগুলোকে মারতে চাওয়ার পিছনে নাকি আসল কারণ অন্য। সেটা অবশ্য এ ফাইলে লেখা নেই, থাকার কথাও নয়। অনিশেরই ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করা এক সহকর্মী খবরটা কিভাবে যেন সংগ্রহ করেছে স্থানীয় এক সেনা অফিসারের কাছ থেকে। সেই সহকর্মী অনিশকে জানিয়েছে যে ওই তুষার নেকড়েগুলোকে নিয়ে নাকি সীমান্ত রক্ষীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। আসলে সরকার এই ব্যাপারটা নিয়েই বেশি ভাবিত, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না ব্যাপারটা। এই অঞ্চলটা দেশের অন্যতম দুর্গম ও উত্তেজনাপ্রবণ সীমান্ত অঞ্চল। তাই সরকার কোনো অবস্থাতেই চায় না যে কোনো কারণেই হোক এখানকার সীমান্তরক্ষীদের কাজের সামান্যতম ব্যাঘাত ঘটুক। ফাইলটা দেখছিল অনিশ। তার চিন্তাজাল ছিন্ন হলো ড্রাইভার পবন বাহাদুরের কথায়। স্যার, আমরা এখন নাথুলা পাশে প্রায় 14,000 ফিট উপরে উঠে এসেছি আমরা। ফাইল থেকে মুখ তুলে বাইরের দিকে তাকালো অনিশ। সত্যি অনেকটা উপরে উঠে এসেছে অনিশ। নীল আকাশের বুকে উঠে গেছে উত্তঙ্গ পর্বতশ্রেণী। তাদের বরফ মোড়া কিরিটগুলো সূর্যালোকে ঝলমল করছে। নিচের ধাপের পাহাড়গুলোর মধ্যে দিয়ে এগিয়েছে গিরিবর্ত। যে জায়গাতে গাড়িটা এসে পৌঁছেছে সে জায়গাটা একটু সমতল। অনেক লোকজন, টুরিস্ট গাড়ির ভিড় সেখানে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে।
গাড়িগুলো সব মুখ ঘুরিয়ে নিচে নামার জন্য প্রস্তুত হচ্ছে। ড্রাইভার আঙুল তুলে কিছুটা দূরে একটা ছোট পাহাড়ের মাথা দেখিয়ে বলল, ওটাই হলো টিবেট, চায়না। ওখানে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা যেসব লোকজনকে দেখতে পাচ্ছেন, তারা হলো পিপলস লিবারেশন আর্মি অফ চায়না, অর্থাৎ চীনা সেনাবাহিনী। আর তার উল্টো দিকের পাহাড়ে দাঁড়িয়ে আছে আমাদের ভারতীয় সেনারা। অনিশ জানতে চাইল, আমরা যে জায়গাটাতে যাব সে জায়গাটা এখান থেকে কত দূর? পবন বলল, ও জায়গাটা রেশম পথের ভিতর, আরও ওপরে, প্রায় 20 কিলোমিটার ভিতরে। স্থানীয় লোক ছাড়া ট্যুরিস্টদের ওখানে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তার এক পাশে চায়না, অন্য পাশে ইন্ডিয়া। ওই নেকড়ে খামারটা ছাড়া আর একটাই ছোট গ্রাম আছে সেখানে। কথা বলতে বলতে ট্যুরিস্ট গাড়িগুলোকে পাশ কাটিয়ে অনিশদের গাড়িটা গিয়ে থামলো একটা চেকপোস্টের সামনে। সেখানে দাঁড়িয়ে আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। গাড়ি থেকে নামতে হলো অনিশদের। তাদের গাড়ির উইন্ডশিল্ডে আটকানো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনের লোগো দেখে সেটা চিনতে পেরে এক অফিসারে এগিয়ে এলেন সরকারের পক্ষ থেকে। অনিশদের সে জায়গাতে যাওয়ার খবর আগাম তাদের কাছেও ছিল। অনিশের কাগজপত্র আর তাদের কাগজ মিলিয়ে দেখে আশ্বস্ত হবার পর চেকপোস্ট খুলে দিল তারা। অনিশদের গাড়ি প্রবেশ করল ভিতরে। রেশম পথ, সিল্ক রুট, নামটা শুনলেই কেমন যেন রোমাঞ্চ হয় মনের ভিতর। কত হাজার বছরের প্রাচীন এই বাণিজ্য পথ। হাজার হাজার বছর ধরে এই পথ বেয়েই দুদেশের মধ্যে বাণিজ্য আর সংস্কৃতির লেনদেন হয়েছে। কত ইতিহাস জড়িয়ে আছে পথের সঙ্গে। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংও একদিন এই পথে হেঁটেছিলেন। অনিশও বেশ রোমাঞ্চ অনুভব করল প্রথমবার এ পথে প্রবেশ করে। সর্পিল গিরিবর্ত এঁকে বেঁকে উঠেছে ওপর দিকে। কখনো রাস্তার দুপাশেই পাহাড়, আবার কখনো অতলান্ত খাদ। পাহাড়ের মাথাগুলোতে কিছুটা তফাতে তফাতে দাঁড়িয়ে আছে দুদেশের সীমান্তরক্ষীরা। তাদের হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, ইস্পাত কঠিন মুখ, ঠিক যেন পাথরের মূর্তি তারা। আর্মির গাড়ি ছাড়া ওই পথে অন্য কোনো গাড়ি নেই। মাঝে মাঝে অবশ্য কিছু লোকজন চোখে পড়ছে। ঘোড়া, খচ্চর বা গাধার পিঠে মালপত্র চাপিয়ে নিয়ে যাচ্ছে তারা। স্থানীয় লোকজন সব। ড্রাইভার জানালো ওই সব বস্তায় আর্মির জন্য রেশন যাচ্ছে। অনিশ জানতে চাইল, এই রেশম পথে এখনো বাণিজ্য হয়? পবন বলল, হ্যাঁ হয়। 1962 চীন ভারত যুদ্ধের পর বহুদিনের জন্য এ পথ বন্ধ ছিল। তারপর বছর 20 হলো আবার এ পথ খুলেছে। সপ্তাহে এখন 2 দিন এ পথ খোলা থাকে, তবে সীমান্তে উত্তেজনা থাকলে পথ বন্ধ করে দেয়া হয়। অনিশ প্রশ্ন করল, আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেখানকার গ্রামে কারা থাকে, কি করে তারা? ড্রাইভার বলল, ওটা তিব্বতী শরণার্থীদের গ্রাম। যুদ্ধের সময় ওপার থেকে এসেছিল ওরা। যদিও তারা এখন এ দেশেরই নাগরিক। ওরা পশুপালন করে ওই উল বনে, আর ওই পাইন বন থেকে কাঠ সংগ্রহ করে। এভাবেই দিন চলে ওদের। রাস্তায় লোকজনের চলাচল, আর্মি গাড়ির যাতায়াতও হারিয়ে যেতে লাগলো তার সঙ্গে সঙ্গে। আর তার সঙ্গে বাড়তে লাগলো কনকনে ঠান্ডা বাতাসের দাপট। তীব্র শীষের মতো শব্দ করে বাতাস বইছে কোথাও কোথাও। গিরিবর্তের গাগুলোর অধিকাংশ জায়গা ন্যাড়া রুক্ষ হলেও মাঝে মাঝে পাইন বন আছে। ছোট হলেও বনগুলোর ভিতর আলো প্রবেশ করতে পারে না। এত ঘন সন্নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে যে সূর্যালোক ভিতরে প্রবেশ করতে পারে না। ঝিঁঝি পোকার অবিশ্রান্ত কলতান ভেসে আসছে সেখান থেকে। ড্রাইভার বলল, আমরা যে পথ ধরে যাচ্ছি সে পথ কিন্তু একেবারে তিব্বতের রাজধানী লাসায় গিয়ে মিশেছে। তবে এই মূল রাস্তা ধরে আরও কয়েকটা পথ বেরিয়েছে, সেগুলো একটু ঘুরপথে তিব্বতের নানা জায়গাতে পৌঁছেছে। ঘণ্টাখানেক চলার পর এক জায়গাতে পথের বাঁকে মুহূর্তের জন্য গাড়িটা থামালো ড্রাইভার। দুটো পাহাড়ের ফাঁক গলে আরও উঁচুতে একটা জায়গা দেখালো সে। কুয়াশা ঘেরা আবছা একটা কালো জায়গা। সেটা দেখিয়ে সে বলল, ওই যে ওখানেই যাব আমরা। বনটা দেখা যাচ্ছে।
ওই বনের গা বেয়েই বরফের পাহাড় উঠে গেছে, তাই ওখানে সবসময় বেশ ঠান্ডা আর কুয়াশা থাকে। এই রাস্তা ছেড়ে বেশ কিছুটা ভেতরে ঢুকতে হয় ওখানে যেতে হলে। এই বলে সে আবার গাড়ি চালাতে শুরু করলো। সময় এগিয়ে চলল। বেলা পড়ে আসছে ক্রমশ। জনশূন্য গিরিবর্ত বেয়ে ক্রমশ উপরে উঠে চলেছে গাড়ি। মাঝে মাঝে নিচের দিকে তাকালে চোখে পড়ছে পিছনে ফেলে আসা নিচের পাকদণ্ডীগুলো। যাত্রাপথে আরও এক জায়গাতে থামতে হলো অনিশদের। এ জায়গাটাই নাকি এদিকে সীমান্তের শেষ চেকপোস্ট। সেখানে কাগজপত্র পরীক্ষা হওয়ার পর আবার চলতে শুরু করলো গাড়ি। বেলা 4টে নাগাদ প্রধান রাস্তা ছেড়ে একটা ছোট্ট সুঁড়ি পথ ধরল গাড়িটা। দুপাশে পাহাড়ের ঢালে গভীর পাইন বন। মাঝে মাঝে পায়ে চলা পথ উঠে গেছে বনের ভিতরে। ড্রাইভার বলল, আমরা প্রায় পৌঁছে গেছি স্যার। আমাদের ডান পাশের পাহাড়টা ভারতের আর বাঁ পাশেরটা চীনের। এই রাস্তাটাকে আপনি নো ম্যানস ল্যান্ড বলতে পারেন। তিব্বতীদের গ্রামটা রয়েছে আর একটু এগিয়ে জঙ্গলের পিছনে, আর নেকড়ে ফার্মটা সামনেই। ড্রাইভারের কথা কিছুক্ষণের মধ্যেই সত্যি বলে প্রমাণিত হলো। পাকদণ্ডী বেয়ে আরও কিছুটা এগিয়ে দীর্ঘ যাত্রা শেষ করে থামল অনিশদের গাড়িটা। গাড়ি থেকে নামলো অনিশ। দুটো পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা। রাস্তার যে পাশে চীনের সীমানা, সেই দিকের পাহাড়টা এত খাড়া যে ওপরে ওঠার রাস্তা নেই। আর রাস্তার ডান পাশে বেশ অনেকটা জমি ঘন সন্নিবিষ্ট কাটা তারের বেড়া দিয়ে ঘেরা। উচ্চতায় অন্তত 10 ফুট উঁচু হবে সেই বেড়াটা। আর তার মাঝে মাঝে পাইন গাছের খুঁটি। ফাঁকা জমিটার মাঝখানে রয়েছে ঢালু টিনের ছাদওয়ালা লম্বাটে একটা কাঠের বাড়ি। সেটা দেখতে অনেকটা সেনা ব্যারাকের মতন। বাড়িটার পিছন থেকেই উঠে গেছে বরফের চাদর মোড়া পাহাড়। অনিশদের যাত্রাপথের পাশের পাইন বনটাও এসে মিশেছে জমিটার গায়ে। গাড়ি থেকে নামার পর অনিশ জানতে চাইল, গ্রামটা দেখা যাচ্ছে না তো, সেটা কোথায়? ড্রাইভার বলল, সেটা এ জায়গার একটু কোনাকুনি, পাইন বনের পিছনের ঢালে। পায়ে হেঁটে সেখানে যেতে হয়। আপনি আগে সেখানে যাবেন নাকি? অনিশ বলল, না না, আমি এখন এই বাড়িটাতেই যাব। তবে কাল গ্রামেও যেতে হবে, লোকজনের সঙ্গে কথা বলতে হবে, তাই খোঁজ নিলাম তোমার কাছে। তুমি কি আমার সঙ্গে এখানে রাত কাটাবে? ছেলেটা সঙ্গে সঙ্গে বলে উঠল, না না স্যার, না না, গ্রামে আমার একজন চেনা লোক আছে, আমি সেখানেই থাকবো। ফোন করলে 10 মিনিটের মধ্যেই হাজির হয়ে যাব। গাড়িটা এখানেই থাকবে। তার কথাটা শুনে অনিশ মনে মনে ভাবল, ব্যাপারটা ভালোই হবে তাহলে। গ্রামবাসীদের মনোভাবের খবর সংগ্রহ করা যাবে লোকটার থেকে। সঙ্গের ব্যাগপত্র নিয়ে অনিশ এরপর এগিয়ে গিয়ে দাঁড়ালো কাঁটা তার দিয়ে ঘেরা জমিটার প্রবেশ মুখে। দরজাটাও কাঁটা তারে ঘেরা। তার একপাশে খুঁটির গায়ে বিপদ চিহ্ন আঁকা। সাইনবোর্ডে লেখা আছে, হিমালয়ান উলফ রিহ্যাবিলিটেশন ফার্ম, নাথুলা পাস, সিকিম, ইন্ডিয়া। প্রবেশ তোরণের পাশেই কাঠের তৈরি একটা ছোট্ট ঘর। অনিশ তোরণের সামনে গিয়ে দাঁড়াতেই সেই ঘরটা থেকে বাইরে বেরিয়ে এলো একজন। তার পরনে একটা লং কোট, মাথায় হ্যাট, পায়ে হাই হিল বুট। তার মুখমণ্ডলের রং লালচে ধরনের, চিবুকে দাঁড়িয়েও আছে। মাঝবয়সী সুঠাম চেহারার সেই বিদেশি ভদ্রলোককে অনিশ দেখেই চিনতে পারল। লোকটার ছবি রয়েছে ফাইলে। ইনি নেকড়ে খামারের মালিক ভন ভাইমার। ভদ্রলোক অনিশকে দেখতে পেয়ে একটু খুঁড়িয়ে হেঁটে এসে পকেট থেকে চাবি বার করে দরজাটা খুললেন। তারপর তার দস্তানা পরা হাতটা করমর্দনের জন্য অনিশের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। অনিশ করমর্দন করে ভিতরে প্রবেশ করল। দরজার তালাটা বন্ধ করতে করতে ভদ্রলোক বললেন, কিভাবে যে আপনাকে ধন্যবাদ দেব জানি না। কত দূর থেকে কত কষ্ট করে আপনি এখানে ছুটে এলেন। আপনারা যে আমার ডাকে শেষ পর্যন্ত সাড়া দেবেন তা আমি ভাবতেও পারিনি। অনিশ বলল, না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই।
আমরা বন্যপ্রাণীকে ভালোবাসি, তাদের রক্ষা করার চেষ্টা করি, এটা আমাদের কাজের মধ্যে পড়ে। দরজাটা বন্ধ করার পর অনিশকে নিয়ে বাড়িটার দিকে এগোলেন ভাইমার। সেদিকে এগোতে এগোতে অনিশ জানতে চাইল, আচ্ছা, এ বাড়িটা কি আপনি বানিয়েছেন বা আপনিই কিনেছেন? ভাইমার বললেন, না না না, এ বাড়িটা একসময় তিব্বতী শরণার্থী শিবির ছিল। পরে ওরা এ বাড়ি ছেড়ে গ্রামে চলে যায়। বাড়িটা পরিত্যক্ত ছিল, আমি বাড়িটা মেরামত করে নিই। বাড়িটা নেবার সময় সরকারের সঙ্গে ছোটোখাটো একটা চুক্তিও হয়েছিল। তখন সরকার উৎসাহ দেখিয়েছিল এ কাজের জন্য, কিন্তু এখন। কথাটা শেষ করলেন না ভাইমার। বাড়িটার সামনে টানা লম্বা বারান্দা, কাঠের মেঝে, কাঠের দেয়ালওয়ালা সার বাঁধা ছোট ছোট ঘর। কয়েকটা ঘর তালাবন্ধ, কয়েকটা খোলা। অনিশকে নিয়ে বারান্দায় উঠে তেমনই একটা ঘরে প্রবেশ করলেন ভাইমার। ঘরটা মনে হয় তার অফিস ঘর। একটা টেবিল ঘিরে বেশ কটা গদি আঁটা চেয়ার। দেয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধানো বেশ কয়েকটা ওয়াইল্ড লাইফের ছবি। তার মধ্যে ভাইমারের চেয়ারের ঠিক পিছনের ছবিটা একটা হিমালয়ান উলফের। একটা কাঁচ ঢাকা আলমারিও আছে ঘরে, সেটাও ওয়াইল্ড লাইফ সংক্রান্ত বইপত্রের ঠাসা। নিজের চেয়ারে বসলেন ভাইমার। অনিশ তার মুখোমুখি একটা চেয়ারে। সেখানে বসার পর একটা রাইফেলও চোখে পড়ল অনিশের। যে দরজা দিয়ে সে ভিতরে প্রবেশ করেছে ওর গা ঘেঁষেই দেয়ালের গায়ে টাঙানো আছে সেটা। বেশ কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে বসে রইল তারা দুজন। বাইরে বিকাল নেমে এসেছে, আলো মরে এসেছে। আধো অন্ধকার ঘর। মিস্টার ভাইমারি প্রথম মুখ খুললেন। তিনি বললেন, আপনি নিশ্চয়ই সব ব্যাপারটাই মোটামুটি জেনেছেন আমার চিঠি আর কাগজপত্রের মাধ্যমে। এখন হয়তো আপনার রিপোর্টের উপরই নির্ভর করছে প্রাণীগুলোর ভবিষ্যৎ। অনিশ বলল, হ্যাঁ, মোটামুটি জানি। গ্রামের লোক সরকারের কাছে অভিযোগ জানিয়েছে আপনার নেকড়েগুলোকে এই জায়গা থেকে বেরিয়ে মানুষ মারছে বলে। আপনার চিঠি থেকে জেনেছি তারা নাকি একবার কিছুদিন আগে হামলাও চালিয়েছিল এই জায়গাতে। প্রাণীগুলো কোথায় থাকে? ভাইমার বললেন, ওরা এখানেই থাকে, বাড়ির পিছনে কয়েকটা লোহার গড়াদোলা পাথরের ঘরে। ওরা এ চত্বর ছেড়ে বা খাঁচার বাইরে কোনোদিন যায়নি, কোনো গ্রামবাসীকে মারেনি। অনিশ বলল, গ্রামবাসীরা কি তবে মিথ্যে কথা বলছে? গত 6 মাসে নাকি 4টে দেহাবশেষ উদ্ধার করছে তারা। সরকারের কাছে এমনই রিপোর্ট আছে। ভাইমার বললেন, যে দেহাবশেষগুলো পাওয়া গেছে তাদের কেউ গ্রামবাসী নয়, তাদের চিহ্নিত করা যায়নি। এমনই ক্ষতবিক্ষত ছিল দেহগুলো। তারা মিথ্যে আতঙ্কিত হচ্ছে। আমার ক্যাম্পের কোনো প্রাণী সে কাণ্ড ঘটায়নি। তারা বাইরে যায় না আর খাঁচা ঘরে থাকে। অনিশ একটু বিস্মিতভাবে বলল, তারা গ্রামবাসী নয় তা তো আমার জানা ছিল না। তবে মৃত মানুষগুলো কারা? কে মারলো সেই লোকগুলোকে? ভাইমার পাল্টা প্রশ্ন করলেন, আপনি যখন ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনের লোক, তখন নিশ্চয়ই এই হিমালয়ান উলফ বা টিবেটিয়ান উলফের ব্যবহার, খাদ্যাভ্যাস এসব সম্বন্ধে কিছুটা জানা আছে আপনার। অনিশ জবাব দিল, হ্যাঁ, যদিও আমি এদের নিয়ে তেমন কাজ করিনি, তবে কিছুটা জানি। দুষ্প্রাপ্য প্রাণী, গায়ে বড় বড় লোম আছে, ধূসর এবং সোনালী রঙের, সাদা রঙেরও হয়, যে কারণে নানা নাম আছে এদের। কেউ বলেন টিবেটিয়ান গ্রে উলফ, কেউ বলেন গোল্ডেন উলফ, আবার কেউ বলেন স্নো উলফ। সাধারণত খরগোশ জাতীয় ছোটখাটো প্রাণী শিকার করে এই নেকড়েরা। কখনো কখনো দলবদ্ধভাবে হরিণ বা পাহাড়ি ছাগল জাতীয় প্রাণী অর্থাৎ ঘুরালো শিকার করে। অন্য প্রাণীদের মতোই মানুষকেও এড়িয়ে চলে ওরা।
অনিশের জবাব শুনে ভাইমার একটু খুশি হয়ে বললেন, ঠিক তাই। মানুষ ওদের সাধারণ খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে না। আত্মরক্ষার জন্য নিতান্ত প্রয়োজন না হলে মানুষকে তারা আক্রমণ করে না। এটাই তো গ্রামের মানুষকে বোঝাতে পারছি না। অনিশ আবার জানতে চাইল, তবে যে মানুষগুলো মরল তারা কারা? কে মারল ওদের? গ্রামের মানুষরাই বা হঠাৎ খেপে গেল কেন? ভাইমার একটু চুপ করে থেকে বললেন, আমার ধারণা যে মানুষগুলো মারা গেছে তারা স্মাগলার। যে কোনো সীমান্তেই চোরা কারবার হয় জানেন তো, সোনা ইত্যাদি অবৈধ পণ্য নিয়ে আসা যাওয়া করে তারা সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে বনের মধ্যে দিয়ে। সবকটা দেহই কিন্তু বনের মধ্যে পাওয়া গেছে। আমার ধারণা কাজটা চিতা বাঘের, মাউন্টেন লেপার্ড। বয়স বা কোনো আঘাত পাওয়ার কারণে সে নরখাদক হয়েছে। তার পায়ের ছাপ দেখেছি আমি। প্রাণীটাকে মারার জন্য সন্ধানও ছড়াচ্ছি। এই কথা বলার পর আবারও একটু চুপ করে থেকে ভাইমার বললেন, গ্রামবাসীদের খ্যাপার কারণটা আসলে অন্য। ওদের গ্রামের প্রধান হলো নরবু বলে একটা বুড়ো। পশুপালনের ব্যবসা করে সে। এক সময় আমি তার কাছ থেকে নেগড়েগুলোর খাবারের জন্য পশু কিনতাম, কিন্তু এখন কিনি সীমান্তের ওপার থেকে আসা তিব্বতীদের কাছ থেকে। 3 ভাগ কম দাম। আর এতেই খেপে গেছে বুড়োটা, আর গ্রামের লোককেও সেই খেপাচ্ছে। এটাই হলো আসল কারণ। অনিশ বলল, আপনি তো জার্মানির লোক, এখানে এসে ঘাঁটি গাড়লেন কিভাবে? ভাইমার বললেন, হ্যাঁ, আমি জার্মানির লোক। বাড়ি ও পার্বত্য অঞ্চলে আমার বাড়ি। জার্মানির সর্বোচ্চ শৃঙ্গ জাগনস্ফিঞ্চ, ওখানেই আমার বাড়ি। ছোটবেলা থেকেই বন্যপ্রাণীদের প্রতি আমার অসীম মায়া। ওখানকার পার্বত্য অঞ্চলে নেগড়েদের সংরক্ষণের জন্য আমি বেশ কিছু কাজও করেছিলাম আমার নিজস্ব এনজিওর মাধ্যমে। পাহাড়ি অঞ্চলে আমার ভ্রমণের শখও প্রবল। এখানে এসেছিলাম পায়ে হেঁটে সিল্ক রুট অতিক্রম করার জন্য, কিন্তু যাত্রাপথে একদিন চোখে পড়ল পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়া একটা অর্ধমৃত তুষার নেকড়ে। কোনোভাবে গুলি লেগেছিল প্রাণীটার পেছনের পায়ে। এমন প্রায়শই হয় এখানে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলির বিনিময়ে প্রাণ যায় নিরীহ প্রাণীদের, কখনো বা মানুষেরও। এখন বরফ মোড়া পাহাড়গুলোতেও সীমান্ত সুরক্ষার জন্য ঘাঁটি গাড়ছে দুদেশের সেনারা। বিশেষত চীন সেনারা তাদের দিকের পাহাড়গুলোতে বহু ঘাঁটি গেড়েছে। বাস্তুচ্যুত হচ্ছে সেখানকার প্রাণীরা, তার মধ্যে টিবেটিয়ান উলফ অন্যতম। তারা নিচে নেমে আসছে, তারপর মারা পড়ছে গ্রামবাসী বা এদেশের সীমান্তরক্ষীদের হাতে। সে যাই হোক, সেই নেগড়েটাকে আমি তুলে এনে সুস্থ করে তুললাম। তখনই আমার মনে হলো, আচ্ছা, এই দুষ্প্রাপ্য প্রাণীগুলোর জন্য কোনো কাজ করা যায় না? এখানে উপযুক্ত জায়গা পেয়ে আমি খুলে বসলাম এই ক্যাম্পটা। একে একে আমি সংগ্রহ করলাম আরো কিছু নেগড়ে। তাদের অধিকাংশকেই আমি সংগ্রহ করি গ্রামবাসীদের খপ্পর থেকে বা বনের মধ্যে থেকে। তাদের কেউ অনাহারে অথবা আহত হয়ে মুমূর্ষু অবস্থায় ছিল। মোট 5টা নেগড়ে আছে আমার এই ক্যাম্পে। ওদের জন্যই দেশ ছেড়ে এত দূরে পড়ে আছি আমি। ভাইমারের কথা শুনে অনিশ বলল, আপনার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বুঝতে পারছি প্রাণীগুলোর প্রতি আপনার মমতা অপরিসীম, কিন্তু মুশকিল হলো সব মানুষ এ ব্যাপারটা অনুভব করতে পারে না। গ্রামবাসীরা এই ক্যাম্পটা উৎখাত করার জন্য আবেদন জানিয়েছে সরকারের কাছে। এদেশের বড় চিড়িয়াখানাগুলো অধিকাংশই সমতলে, সেখানে গরমে প্রাণীগুলো বাঁচবে না। পাহাড়ি অঞ্চলের চিড়িয়াখানাগুলো খুব ছোট, সেখানে 2-1টা করে তুষার নেগড়ে আছে, কিন্তু পরিকাঠামোর অভাবে তারা নিতে চাইছে না আপনার প্রাণীগুলোকে। কাজেই অনিশ তার কথা শেষ না করলেও তার অনুচ্চারিত বক্তব্য বুঝতে অসুবিধা হলো না
ভাইমারের। একটু বিষণ্ণভাবে তিনি বললেন, তা জানি, ওরা এই সুন্দর প্রাণীগুলোকে মেরে ফেলতে চায়। দেখুন যদি আপনি কিছু করতে পারেন। অনিশ বলল, হ্যাঁ, এই কথা ঠিকই যে দুষ্প্রাপ্য বন্য প্রাণীদের মারতে হলে আন্তর্জাতিক বন্যপ্রাণ সংস্থার কিছু নিয়ম নীতি মানতে হয় সব দেশের সরকারকে। নইলে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক তহবিলের বরাদ্দ অর্থ বন্ধ হয়ে যায়। তবে অনেক দেশ অনেক সময় বিভিন্ন অজুহাতে সে নির্দেশ মানে না। যেমন একবার আফ্রিকার একটা দেশে 10,000 হাতি মারার ব্যবস্থা করা হলো, আমরা ব্যাপারটা আটকাতে পারিনি। আচ্ছা, দেখা যাক গ্রামবাসীদের অভিযোগপত্রটা প্রত্যাহার করানো যায় কিনা। সরকার তো সেটাকেই সামনে রাখছে। ভাইমার বললেন, আপনি সেই চেষ্টাই করুন। প্রয়োজনে আমি ওদের থেকেই মাংস কিনবো, গ্রামের উন্নতির জন্য কিছু অর্থ সাহায্য করব। এই প্রাণীগুলোকে আমি কিছুতেই মরতে দিতে পারি না। বাইরে পাহাড়ের আড়ালে মনে হয় সূর্য ডুবতে বসেছে। দ্রুত অন্ধকার নেমে আসছে বাইরে। ঘরের ভিতরটাও অন্ধকার হয়ে আসছে। নিঃশ্রুপ হয়ে একটু বিষণ্ণ হয়ে বসে আছেন ভাইমার। অনিশ বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, আপনার প্রাণীগুলোকে একটু দেখা যাবে? বাইরে দরজার দিকে তাকিয়ে ভাইমার বললেন, হ্যাঁ অবশ্যই, তবে এখন নয়। ওদের ঘরগুলোতে বা এ বাড়িতে আলো নেই। দিনের আলোতে কাল ভালো করে দেখবেন ওদের। অনেকটা পথ এসেছেন, এবার বিশ্রাম নেবেন, চলুন। কাল দিনের বেলায় যা করার করবেন। কথাটা মিথ্যে বলেননি ভাইমার। গতকাল রাতের ট্রেনে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল অনিশ। দীর্ঘ পথ অতিক্রম করে ও ঘরে চেয়ারে বসার পর বেশ ক্লান্ত লাগছে, ঠান্ডাও লাগছে বেশ। টেবিলের ওপরে একটা সেজ বাতি রাখা ছিল, সেটা জ্বালিয়ে নিয়ে অনিশকে সঙ্গে করে এরপর ঘর ছেড়ে বেরোলেন ভাইমার। বাইরে সূর্য ডুবে গেছে। দ্রুত অন্ধকারের চাদরে মুড়ে যাচ্ছে চারপাশের পাহাড়, গিরিপথ। বাইরে বেরিয়ে ভাইমারের পিছন পিছন হাঁটতে হাঁটতে অনিশ প্রশ্ন করল, আচ্ছা, আপনার অন্য সব লোকজন কোথায়? ভাইমার জবাব দিলেন, তারা নানা কাজে বাইরে গেছে, এখনই ফিরবে। বারান্দা বেয়ে কিছুটা এগিয়ে অনিশকে নিয়ে একটা ঘরে প্রবেশ করলেন ভাইমার। বেশ ছিমছাম সাজানো ঘর, খাট বিছানা সবই আছে। ঘর সংলগ্ন টয়লেটও আছে। বাতিটা টেবিলের উপর নামিয়ে ভাইমার বললেন, আপনি বিশ্রাম নিন, আমি এখন যাই। কাল সকালে আবার দেখা হবে। রাতে খাবার দিয়ে যাবে আমার লোক। তবে একটা কথা খেয়াল রাখবেন, রাতে মানুষের গলার শব্দ না শুনলে দরজা খুলবেন না। রাতে আমরা প্রাণীগুলোকে খাঁচার বাইরে বার করে দিই, ওদের সুস্থতার জন্যই ওটা প্রয়োজন। যদিও ওরা আমাদের সঙ্গে প্রভুভক্ত কুকুরের মতোই আচরণ করে, আপনাকেও কিছু করবে বলে মনে হয় না। তবু সাবধানতা অবলম্বন করা ভালো। মিস্টার ভাইমারের চলে যাওয়ার পর দরজা বন্ধ করে টয়লেটে যাওয়ার পর পোশাক পাল্টে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল অনিশ। ঘণ্টাখানেক বিশ্রাম নিল সে। তারপর একসময় কৌতূহলবশত খাট সংলগ্ন জানালার পাল্লাটা খুলল। পিছনের বরফ পাহাড়টা ধীরে ধীরে আলোকিত হতে শুরু করেছে। অন্ধকার কেটে গিয়ে চাঁদ উঠতে শুরু করেছে। অনিশ তাকিয়ে রইল সেদিকে। কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঁকি দিল পাহাড়ের আড়ালে। ঠিক সেই মুহূর্তে যেন কেঁপে উঠল বাড়িটা। নেকড়ের ডাক একযোগে ডেকে উঠল প্রাণীগুলো। চাঁদ ওঠার কারণেই রাত্রিকে আহ্বান জানিয়ে। চাঁদের সঙ্গে একটা আদিমতার সম্পর্ক আছে। নেকড়ে শেয়াল জাতীয় প্রাণীরা চাঁদ উঠলেই সেদিকে তাকিয়ে ডেকে ওঠে। বেশ কিছুক্ষণ ধরে চলল, তারপর এক সময় থেমে গেল। বেশ ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে। কাজেই জানালা বন্ধ করে অনিশ আবার বিছানায় শুয়ে পড়ল। রাত 8টা নাগাদ
দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। তার সঙ্গে একটা কণ্ঠস্বর শোনা গেল, হ্যাঁ, খাবার এনেছে। দরজা খুলল অনিশ। চীনাম্যানের মতন একটা লোক খাবারের পাত্র হাতে দাঁড়িয়ে। সমতলের লোকদের চোখে অবশ্য চীনা, নেপালি, ভুটিয়া ইত্যাদি পাহাড়ি লোকদের একই রকম দেখতে লাগে। ঘরে ঢুকে টেবিলে খাবারের পাত্রগুলো নামিয়ে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল লোকটা। দরজাটা আবার বন্ধ করে দিল অনিশ। টেবিলে এসে রেখে গেছে রুটি আর ধোঁয়া ওঠা মুরগির মাংস। খাওয়া সেরে কিছুক্ষণের মধ্যেই বিছানায় চলে গেল অনিশ। ঘুম নেমে এলো তার চোখে। ঘুমের মধ্যে মাঝে মাঝেই যেন সে শুনতে লাগলো বাইরে থেকে ভেসে আসা নেকড়ের ডাক। অনিশের যখন ঘুম ভাঙল তখনও ভোরের কুয়াশা কাটেনি। জানলাটা একটু ফাঁক করে সে দেখল বাইরেটা পুরো কুয়াশায় মোড়া। বিছানায় শুয়ে শুয়েই সে তার কর্মপন্থা ঠিক করে নিল। 3টে রাত সে এখানে কাটাতে পারবে। তার মধ্যেই তাকে যা করার করতে হবে। এদিনের কর্মপন্থা হিসেবে সে ঠিক করে নিল আজ প্রথমে সে প্রাণীগুলোকে দেখবে, তারপর গ্রামে গিয়ে গ্রামবাসীদের বক্তব্য শুনবে। এই জায়গার চারপাশটাও সম্ভব হলে ঘুরে দেখবে সে। পরিকল্পনা শেষ করে বিছানা ছেড়ে উঠে পড়ল সে। মিনিট 10 সময় লাগলো তা তৈরি হতে। তার মধ্যেই দরজায় টোকা পড়ল। চা নিয়ে এসেছে একজন। কালকের লোকটা নয়, অন্য একটা লোক। যদিও তার চেহারাও একই রকম, সেও তিব্বতী বা সিকিমিজ হবে। লোকটা চা দিয়ে চলে যাবার পর দরজাটা খোলাই রেখেছিল অনিশ। বাইরের কুয়াশা এবার ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিশের চা পানের কিছুক্ষণের মধ্যেই দরজার সামনে এসে দাঁড়ালেন ভাইমার। অনিশকে দেখে তিনি বললেন, সুপ্রভাত, আশা করি রাতে ঘুম ভালো হয়েছে। অনিশও সুপ্রভাত জানিয়ে হেসে বলল, হ্যাঁ, ঘুম ভালো হয়েছে, তবে মাঝে মাঝে ঘুমের মধ্যে আপনার পোষ্যদের ডাক শুনতে পাচ্ছিলাম। চলুন এবার তাদের দেখতে যাব, আমি তৈরি হয়েই আছি। ভাইমার বললেন, হ্যাঁ চলুন, তাদের দেখাতে নিয়ে যাব বলেই এসেছি আমি। ঘর ছেড়ে বেরোলো অনিশ। কুয়াশা অনেকটাই কেটে গেছে। প্রতি সূর্য কিরণে ঝলমল করছে বরফ মোড়া পাহাড়ের শিখরগুলো। শুধু পাশের পাইন মনটা তখনও পাতলা কুয়াশার চাদরে ঢাকা। কিন্তু বাড়িটার সামনে ফাঁকা জমিটার দিকে তাকিয়ে অনিশ বেশ অবাক হয়ে গেল। ছিট ছিট সাদা বিন্দুতে ছেয়ে আছে সারা জমিটা। অনিশ কিছু প্রশ্ন করার আগেই ভাইমার বললেন, কাল রাতে তুষারপাত হয়েছে, এ মরশুমের প্রথম তুষারপাত। আর কদিনের মধ্যে তুষার চাদরে মুড়ে যাবে অঞ্চল। রেশম পথও তখন চলে যায় 4-5 ফুট বরফের নিচে। মাসখানেকের জন্য এ পথে বন্ধ হয়ে যায় মানুষের যাওয়া আসা, যতদিন না আবার আর্মির লোকরা ড্রেজিং করে বরফ সরিয়ে রাস্তা বার করে। অনিশকে নিয়ে বারান্দা ছেড়ে নিচে নামলেন লোকটি। তারপর বাড়িটাকে বের দিয়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে অনিশকে নিয়ে চললেন বাড়িটার পিছন অংশে। ভদ্রলোকের হাঁটার ধরন দেখে অনিশ বুঝতে পারল যে ভাইমারের ডান পায়ে কোনো ত্রুটি আছে। ভাইমারের সঙ্গে বাড়ির পিছনে পৌঁছে গেল অনিশ। বাড়িটার লাগোয়াই পাথরের তৈরি সার সার বেশ বড় বড় ঘর। তার সামনে লোহার গড়াত বসানো। একটা বোটকা গন্ধ ছড়িয়ে আছে চারপাশে। চিড়িয়াখানার মাংসাশী পশুদের ঘরের সামনে গেলে যেমন গন্ধ পাওয়া যায় তেমনই গন্ধ। ভাইমার অনিশকে নিয়ে এসে দাঁড়ালেন প্রথম খাঁচাটার সামনে। বাইরে সূর্যালোক কিছুটা ঢুকছে ঘরের ভিতর। ঘরটার এক কোণে পা ছড়িয়ে শুয়ে আছে বিরাট একটা রোমশ প্রাণী। অনিশ ভালো করে তাকালো প্রাণীটার দিকে। হ্যাঁ, টিবেটিয়ান উলফ বা তুষার নেগড়ি বটে। সাদাটে সোনালি বর্ণের প্রাণীটা ঘুমোচ্ছে। ঈষৎ ফাঁক করা মুখের ভিতর লাল জিভটা আর সদন্তগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ভাইমার বললেন, এদের দেহের লোমের বৈশিষ্ট্য জানেন তো? অনিশ একবার দার্জিলিং চিড়িয়াখানায়
অন্য একটা কাজে গিয়ে এই টিবেটিয়ান নেগড়ে দেখেছিল। এখানে আসার আগে প্রাণীটার সম্বন্ধে কিছু পড়াশোনাও করে এসেছে। সে বলল, হ্যাঁ জানি, প্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নেগড়েদের উলের রঙও পরিবর্তিত হয়। কখনো কালচে, কখনো ধূসর, কখনো সোনালি, আবার কখনো ধপধপে সাদা হয়। পরিবেশের সঙ্গে নিজেকে আত্মগোপন করা, শিকার ধরার কারণে প্রকৃতি এদের এই ক্ষমতা দিয়েছে। ভাইমার বললেন, ঠিক তাই। হ্যাঁ দেখুন, এই শীত আসছে বলে ওদের লোমের রং সাদা হতে শুরু করেছে। অনিশ বলল, আর এও জানি এদের গ্রে উলফও যে বলা হয় তা কিন্তু এদের গাত্রবর্ণের ধূসরতার জন্য নয়। জন এডওয়ার্ড গ্রে নামের এক ব্রিটিশ প্রকৃতিবিদ 1863 সালে সর্বপ্রথম এই টিবেটিয়ান উলফের সন্ধান পান। তার নাম অনুসারেই এদের বলা হয় বক্সে উলফ। ভাইমা তার কথা শুনে বেশ সন্তুষ্ট হয়ে বললেন, বাহ, আপনি অনেক কিছু জানেন দেখছি। আর জানবেনই বা না কেন? আপনাদের তো কারবার বন্যপ্রাণ নিয়ে, হয়তোবা আপনি আমার চেয়েও বেশি জানেন এদের সম্বন্ধে। বেশ বিনয়ের সঙ্গেই কথাগুলো বললেন মিস্টার ভাইমার। প্রথম খাঁচা ছেড়ে দ্বিতীয় খাঁচার সামনে গেল অনিশরা। সেখানেও কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটা নেকড়ে। তৃতীয় খাঁচা, চতুর্থ খাঁচাতেও নেকড়ে আছে। অনিশের হঠাৎ মনে হলো, আচ্ছা প্রাণীগুলো সুস্থ তো? অনেক সময় অসুস্থ সাপদেরা অন্য প্রাণীর পিছু ধাওয়া করতে না পেরে মানুষকে আক্রমণ করে। অনিশ প্রশ্ন করল, ওরা সব ঘুমাচ্ছে কেন? ভাইমার বললেন, এমনিতেই প্রকৃতির নিয়মে যারা রাত জাগে তারা দিনের বেলা ঘুমায়। সারা রাত ছোটাছুটি করে ওরা এখন ক্লান্ত। এই কথা বলে হয়তোবা অনিশের মনের বক্তব্য পাঠ করেই ভাইমার বললেন, আপনি দেখতে চাইছেন তো ওরা সুস্থ কিনা? দাঁড়ান, দেখাচ্ছি। এই বলে তিনি একটা খাঁচার সামনে দাঁড়িয়ে মুখ দিয়ে টট টট করে শব্দ করলেন। কয়েকবার শব্দ করার পরই চোখ মেলল ঘরের কোনায় শুয়ে থাকা নেকড়েটা। তারপর সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে বিশাল একটা হাই তুলল। আধো অন্ধকারে ঝিলিক দিয়ে উঠল তার ধপধপে সাদা স্তম্ভ বা ক্যানাইনগুলো। ভাইমার এরপর খাঁচার গায়ে শব্দ করে তার উদ্দেশ্যে বললেন, কাম কাম। ঠিক যেন পোষা কুকুরের মতো অত বড় নেকড়েটা ভাইমারের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো খাঁচার গায়ে। গড়াদের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে প্রাণীটার মাথায় একবার আদর করলেন ভাইমার। ঘর ঘর করে একটা আদুরে শব্দ করল নেকড়েটা। তারপর খাঁচার ভিতর চারপাশে একবার পাক খেয়ে ঘরের এক কোণে গিয়ে থাবায় মুখ ঢুকে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। তাকে দেখে বোঝা গেল প্রাণীটা বেশ সুস্থ সবল। শেষ খাঁচাটার সামনে গিয়ে এরপর দাঁড়ালো অনিশ। কিন্তু তার ভিতর কোনো প্রাণী দেখতে না পেয়ে সে বলল, খাঁচার নেকড়েটা কোথায় গেল? বাইরে আছে নাকি? ভাইমার হেসে বললেন, না না না, দিনের বেলায় ওদের বাইরে ছাড়া হয় না, ও খাঁচাতেই আছে। কোথায়? খাঁচার ভিতর তো দেখা যাচ্ছে না। ভাইমার বললেন, ওই দেখুন, খাঁচার এক কোণে একটা বড় গর্ত আছে। প্রতি খাঁচাতেই ওই গর্ত আছে। নেকড়েরা ঠান্ডা পড়লে বরফের নিচে গর্ত করে ঘুমোয়। তাতে ঠান্ডা কম লাগে, কারণ বাতাস গায়ে লাগে বলে। এটা ওদের যুগ যুগ ধরে চলে আসা অভ্যেস। সেই জন্য খাঁচার ভিতরেও সেই ব্যবস্থা করা আছে। প্রাণীটা গর্তের ভিতরে আছে, দেখি ওকে বাইরে বের করতে পারি কিনা। এই বলে মুখ দিয়ে আবার শব্দ করতে লাগলেন ভাইমার। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও প্রাণীটাকে বাইরে আনতে না পেরে তিনি বললেন, ও এখন আরাম ভেঙে বাইরে বেরোবে না। ও বড্ড শীতকাতুরে। যেই বাইরে বরফ পড়তে দেখলো অমনি গর্তের ভিতর গিয়ে সিঁড়িয়েছে। ওকে নয় পরে দেখবেন। অনিশ বলল, ঠিক আছে, ওকে নয় পরেই দেখব।
প্রাণীগুলোকে দেখার পর আবার বাড়ির সামনের দিকে ফিরে এলো অনিশটা। ভাইমার বলল, কেমন দেখলেন প্রাণীগুলোকে? খুব সুন্দর, তাই না? অনিশ জবাব দিল, হ্যাঁ, খুব সুন্দর প্রাণী। ভাইমার আক্ষেপের স্বরে বললেন, কেন যে সরকার অশিক্ষিত গ্রামবাসীদের কথায় এত গুরুত্ব দিচ্ছেন বুঝতে পারছি না। এই সুন্দর প্রাণীগুলোকে গুলি করে মারা হবে সেটা ভাবতে পারছেন? অনিশ চিন্তিতভাবে বলল, আচ্ছা, সত্যি ওরা এই কাঁটাতারের বেড়ার ওপাশে যায় না তো? ভাইমার বললেন, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, ওরা এর বাইরে যায় না। যারা মারা গেছে সেগুলো হয় চিতাবাঘ বা অন্য কোনো নেগড়েদের কীর্তি। নেগড়ের তো অভাব নেই এখানে। ভাবছি আমি একটা চেষ্টা করব, যে প্রাণীটা লোক মারছে তাকে ধরা বা মারা যায় কিনা দেখব। তার খোঁজে বন্দুক নিয়ে বনে ঘোরাও শুরু করেছিলাম, কিন্তু গ্রামবাসীদের ভয়ে দিনের বেলা আর বাইরে বেরোতে ভরসা পাচ্ছি না। রাতেই না হয় বেরোবো, তবে যদিও ব্যাপারটা বিপজ্জনক, তবুও সে চেষ্টাই করতে হবে। এতে যদি গ্রামবাসীরা সত্যিটা বুঝতে পারে। অনিশ বলল, আমি এখন গ্রামে যাব কথা বলতে। কিভাবে যাব পথটা দেখিয়ে দিন, দেখি তারা কি বলে। ভাইমার বললেন, আমি কিন্তু যাব না আপনার সঙ্গে। আমাকে বাগে পেলে তারা খুনও করতে পারে। তাছাড়া কিছু লোকের আসার কথা আছে এখানে। অনিশ বলল, আমি একাই যাব। আমার ড্রাইভার পবন বাহাদুর ও গ্রামেই আছে, অসুবিধা হবে না। ভাইমার বললেন, ঠিক আছে, রাস্তাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভাইমারের পিছনে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে পবন বাহাদুরকে ধরল অনিশ। সে তাকে বলল, গ্রামের লোককে জানিয়ে দাও আমি আসছি। তবে ওয়াইল্ড লাইফের লোক এ ব্যাপারটা তাদের বলবার দরকার নেই, হয়তো তারা সেটা বুঝবে না। তাদের বলো যে সরকারি তরফে আমি খোঁজ নিতে যাচ্ছি তাদের কাছে। পবন বাহাদুর জানালো, ঠিক আছে স্যার, তবে এরা খুব ক্ষেপে আছে সাহেবটার ওপর। ফোনটা জ্যাকেটের পকেটে রাখার পর অনিশ ভাইমারকে প্রশ্ন করল, কাদের আসার কথা এখানে? ভাইমার জবাব দিলেন, তিব্বতী চীনাদের একটা দল সীমান্ত পেরিয়ে ওপার থেকে আসবে। ওরা আমাদের জন্য রেশন, পশুগুলোর জন্য মাংস ইত্যাদি নিয়ে। গত 3 মাস ধরে গ্রামবাসীদের সঙ্গে সব লেনদেন তো বন্ধ, কাজেই ওই চীনারাই ভরসা। তাছাড়া জিনিসপত্র কম দামেও দেয় ওরা। তার কথা শুনে অনিশ মৃদু বিস্মিত ডাকে বলল, এভাবে সীমান্ত পেরিয়ে আসা যাওয়া করা যায় নাকি? ভাইমার বললেন, হ্যাঁ, স্থানীয় লোকেরা করে। এখানে তো কাঁটাতারের বেড়া নেই, আপনি বুঝতেই পারবেন না কোনটা চীন আর কোনটা ইন্ডিয়া। দুদেশের সীমান্তরক্ষীরা এ ব্যাপারে খুব একটা বাধা দেয় না। তবে যারা ওদেশ থেকে আসে তারা খুব বেশি নিচে নামে না, আর এদেশের স্থানীয় মানুষরাও ওদেশের ভেতরে ঢোকে না। সীমান্তে উত্তেজনা না থাকলে স্থানীয়ভাবে এই ব্যাপারটা চলে। ফাঁকা জমিটার যে দিকটায় বাইরের দিক থেকে পাইন বন কাঁটাতারের বেড়াকে প্রায় ছুঁয়ে আছে, সেদিকটাতে ভাইমারের সঙ্গে গিয়ে দাঁড়ালো অনিশ। সেখানেও বাইরে যাওয়ার একটা দরজা আছে। সে দরজার বাইরে থেকেই একটা সুড়িপথ প্রবেশ করেছে পাইন বনের ভিতরে। দরজাটা খুলে সুড়িপথটা দেখেই ভাইমার বললেন, এ পথটা যেমনভাবে গেছে তেমন তেমন চলে যাবেন। একটু কোনাকুনি গেলেই ঢাল বেয়ে গ্রামে পৌঁছে যাবেন। ঘেরা জায়গাটার বাইরে বেরিয়ে পাইন বনে প্রবেশ করলো অনিশ। বিরাট বিরাট সব গাছ দাঁড়িয়ে আছে চারপাশে। তার রিজু গুড়িগুলো সব সোজা উঠে গেছে ওপর দিকে। গাছগুলো কত প্রাচীন কে জানে। শ্যাওলার পুরু আবরণ জমে রয়েছে গায়ে। কোনো গুড়ির গায়ে জমেছে থালার মতো বিরাট বিরাট ছত্রাক। একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ বিরাজ করছে বনের মধ্যে। কেমন যেন গা ছমছমে রহস্যভাবও আছে। ভাইমারের দেখানো সুড়িপথ দিয়ে হাঁটতে লাগলো অনিশ। মাঝে মাঝে পাতা থেকে মাটিতে জল খসে পড়ার শব্দ অথবা বাতাসের ফিসফিসানি ছাড়া অন্য কোনো শব্দ নেই। যে পথ ধরে অনিশ গাড়ি নিয়ে এসেছে তার ডান হাতেই মাইল 3 বিস্তৃত এই পাইন বন।
তবে শুঁড়িপথটা পাইন বনের একটু ভিতরে ঢুকেই ভাইমারের নেকড়ে খামারের কোনাকুনি ঢাল বেয়ে নামতে শুরু করেছে। সে পথই ধরল অনিশ। কিছুক্ষণ চলার পরই বনটা আস্তে আস্তে ফিকে হয়ে গেল। বনের বাইরে বেরিয়ে এলো অনিশ। বনের ঠিক বাইরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে গ্রামটা। পাহাড়ি ছোট ছোট গ্রাম যেমন হয়, এই গ্রামটাও তেমনই। পাহাড়ের টুকরো দিয়ে বানানো অনুচ্চ প্রাচীর দিয়ে ঘেরা আছে গ্রামটা। সব মিলিয়ে গোটা কুড়ি ঘর হবে গ্রামে। ঘরগুলোর দেয়াল পাথরের তৈরি, মাথার ওপর নিচু ছাদ। ঘেরা চৌহদ্দির একপাশে একটা খোঁয়ারও আছে। পশুর ডাকও ভেসে আসছে সেখান থেকে। অনিশের আগমন বার্তা ড্রাইভার পবনের মাধ্যমে আগাম পেয়ে তার জন্যই অপেক্ষা করছিল গ্রামের লোকজন। তাদের মধ্যে পবনও ছিল। অনিশ ঢাল বেয়ে নিচে নামতেই তাকে বেশ খাতির করে গ্রামের ভিতর নিয়ে গেল কয়েকজন। একটা ফাঁকা জায়গাতে একটা পাথরের উপর অনিশকে বসানোর পর তাকে সবাই ঘিরে দাঁড়ালো। গ্রাম্য গরিব পাহাড়ি মানুষ সব। পরনে শতছিন্ন শীত বস্ত্র, মাথায় টুপি। এই শীতেও অধিকাংশেরই খালি পা। বুড়ো বুড়ি, জোয়ান, বাচ্চা কাচ্চা মিলিয়ে 100 জন মতন হবে। অনিশ বসার পর ভিড়ের মধ্যে থেকে একটা বুড়ো লোক বেরিয়ে এসে দাঁড়ালো তার সামনে। পবন তাকে দেখিয়ে বলল, স্যার, ইয়ে হলো নরবু, গ্রামের মাথা। ওই কথা বলবে আপনার সঙ্গে। নরবু? এ লোকটার নাম ভাইমারের মুখে শুনেছে অনিশ। লোকটার মাথায় একটা চামড়ার টুপি, গায়ে নোংরা জ্যাকেট। সম্ভবত বয়সের ভারেই একটু কুঁজো হয়ে দাঁড়িয়েছে লোকটা। তার অসংখ্য বলিরেখাময় মুখের দিকে তাকালেই বোঝা যায় এই তিব্বতী লোকটা এ জীবনে অনেক কিছু দেখেছে, শুনেছে। তবে তার করুণ চেরা ভুরুহীন চোখের দৃষ্টি এখনো বেশ তীক্ষ্ণ। তার হাতে ছিল একটা কাঠ গোলাপের স্তবক। সেটা সে অনিশকে দিল। লোকটাকে একবার ভালো করে দেখে নেওয়ার পর অনিশ বলল, তোমরা তো ওই নেকড়ে খামারটার ব্যাপারে অভিযোগ জানিয়েছ, তাই আমি সরকারের তরফ থেকে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমি জানতে চাই আসল কারণটা কি। নরবু একটু চুপ করে থেকে বলল, ওরা মানুষ মারতে শুরু করেছে। গত 6 মাসে বেশ কজন মানুষের দেহ মিলেছে বনের মধ্যে। অনিশ বলল, তারা তোর গ্রামের লোক নয়, তাই তো শুনেছি আমি। নরবু বলল, হ্যাঁ, তারা গ্রামের লোক নয় ঠিকই, কিন্তু একবার নেকড়েরা মানুষের রক্তের স্বাদ পেলে মানুষ মারতে শুরু করে। আমাদের 2 জন লোককে নেকড়েগুলো তাড়াও করেছিল, পালিয়ে এসেছে তারা। এই জঙ্গলের ওপরেই আমাদের জীবন নির্ভর করে। কাঠ সংগ্রহ, পশুপালন সব বন্ধ হতে বসেছে। অনিশ বলল, সে তো অন্য নেকড়েও করতে পারে, নেকড়ের তো অভাব নেই এখানে। নরবু বলল, এক কথাটা ঠিক, কিন্তু মানুষগুলোকে মেরেছে ওই খামারের নেকড়েগুলোই। আমাদের লোক 2 জনকে ওরা তাড়া করার পর যখন আমরা নেকড়ে মারার জন্য জঙ্গলে ঢুকি, তখন ওই খামারের 2 জন লোককে পেয়েছিলাম জঙ্গলের ভিতর। অনিশ বলল, তাদেরও তো তোমাদেরই মতো জঙ্গলে ঢুকতে বাধা নেই, তোমরা কি নেকড়ে পেয়েছিলে তাদের সঙ্গে? বৃদ্ধ জবাব দিল, না, তা পাইনি। অনিশ বলল, তবে কিভাবে প্রমাণ হলো যে খামারে নেকড়েরাই মানুষ মারছে? প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর বৃদ্ধ বলে উঠল, 2টো নেকড়ে তাড়া করেছিল আমাদের লোকেদের। বনের ভিতরে পাওয়া গেছিল খামারের 2 জনকে। আসলে ওরাই তাড়া করেছিল আমাদের লোকেদের। ওরা ওরা আসলে মানুষ নয়, নেকড়ে মানুষ। হ্যাঁ, নেকড়ে মানুষ। ওয়ারুল। মৃদু চমকে উঠল অনিশ। এদের আতঙ্কের আসল কারণটা এবার বুঝতে পারল সে। বহু দেশের পাহাড়ি মানুষদের মধ্যে কুসংস্কার আছে যে যুদ্ধে যারা মারা যায় তারা নেকড়ে হয়ে যায়। বিশেষত দুর্গম তুষার ঢাকা পাহাড়ি অঞ্চলে মৃত মানুষদের দেহ অনেক সময় খুঁজে পাওয়া যায় না।
বা সৎকার করা সম্ভব হয় না। জঙ্গলে, খাদের ভিতর বা তুষারে চাপা অবস্থায় পড়ে থাকে মৃতদেহ। ওদের প্রেতাত্মারাই নাকি ওয়ারউলফের রূপ ধারণ করে। এই কুসংস্কারের বশবর্তী হয়ে বহু সময় মারা হয় এই দুষ্প্রাপ্য প্রাণীগুলোকে। গ্রামের অশিক্ষিত মানুষদের যুগ যুগ ধরে চলে আসা অন্ধবিশ্বাস চট করে ভাঙা সম্ভব নয়। সে ধারণা এখন ভাঙতে গেলে বরং বিপদ হতে পারে। অনিস্তাই বলল, হ্যাঁ, ওয়ারউলফের ব্যাপারটা আমিও শুনেছি, কিন্তু দুটো নেকড়ে তাড়া করেছিল আর ওই লোকগুলো সংখ্যায় দুজন ছিল বলেই কি ধরে নেওয়া যায় ওরা ওয়ারউলফ? নরবু বলল, শুধু সে কারণে নয়, আর যেখানে যেখানে দেহ মিলেছে সেখানেই তার পাশে পাওয়া গেছে মানুষের পায়ের ছাপ। ঘটনার আগে পরে খামারের লোকগুলোকে জঙ্গলে ঢুকতে বেরোতেও দেখেছি অনেকে। যখন ওরা প্রথমে খামারটা খুললো তখন ব্যাপারটা আমরা বুঝতে পারিনি। সাহেব আর তার লোকজনের সঙ্গে ভালো সম্পর্কই ছিল আমাদের। তারপর ধীরে ধীরে ওরা কথাবার্তা, কাজ কারবার বন্ধ করে দিল। ওরা মানুষ নয়, ওরা প্রেতাত্মা, নেকড়ের রূপ ধরে। এমনকি যে কোনো মানুষেরও রূপ ধরতে পারে ওরা। আপনি তো ওখানে আছেন শুনলাম, সাবধানে থাকবেন। অনিস বুঝতে পারল ওয়ারউলফের ব্যাপারটা বেশ জেগে বসেছে এদের মাথায়। তাই সে তাদের আশ্বস্ত করার জন্য এবার অন্য কৌশল নিল। সে বলল, তোমাদের কথা আমি অবিশ্বাস করছি না। ইচ্ছা করলে তো আজকেই তুলে দেওয়া যায় খামারটা, কিন্তু তার জন্য আরও মজবুত প্রমাণ দরকার। ভাইমার সাহেব একটু সময় চাইছেন তোমাদের কাছে। তোমরা যদি আবার সরকারকে চিঠি দিয়ে অভিযোগটা তুলে নাও, তবে তিনি আবার মাংস কিনবেন তোমাদের কাছ থেকে। গ্রামের উন্নতির জন্য তিনি অর্থ সাহায্য করবেন তোমাদের। তার কাছে যদি তোমাদের আরও কোনো দাবি থাকে তবে আমি তা নিয়ে তার সঙ্গে কথা বলতে পারি। আমি তোমাদের চাপ দিচ্ছি না, শুধু একবার ভেবে দেখতে বলছি। উভয় পক্ষেরই কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তার কথা শুনে মাথা নাড়ল নরবু। তারপর বলল, ভুল আমাদের হচ্ছে না স্যার, তবে আপনি যখন বলছেন তখন ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনি সাবধানে থাকবেন। আমার বিশ্বাস ওরা নেগড়েই। অনিশ আর কথা বাড়াল না। কাঠগোলাপের পুষ্পস্তবকটা নিয়ে উঠে দাঁড়িয়ে সে বলল, আচ্ছা, এবার আমি চলি, কাল আবার আসবো। পাহাড়ের ঢালের পাইন বনের মুখ পর্যন্ত তাকে এগিয়ে দিতে এলো ড্রাইভার ছেলেটা। অনিশ তাকে বলল, গ্রামের তেমন কিছু খবর হলে সঙ্গে সঙ্গে তুমি আমাকে জানাবে। বনের মধ্যে দিয়ে একটু সাবধানে ফিরবেন। পবন বলল, আচ্ছা সাহেব, কোনো খবর হলেই জানাবো। তাকে বিদায় জানিয়ে বনে প্রবেশ করলো অনিশ। চারপাশে আবার সেই অদ্ভুত আলো আঁধারি পরিবেশ। গাছের পাতা থেকে জল খসে পড়ার টুপটাপ শব্দ। হিমেল বাতাস বনের মধ্যে এমনভাবে বয়ে যাচ্ছে যে ঠিক যেন ফিসফাস শব্দে কারা যেন কথা বলছে পাইন গাছের আড়াল থেকে। পবন আর গ্রামবাসীদের কথা মেনে একটু সাবধানেই চলছিল অনিশ। ওয়ারউলফের ভয়ে নয়, ওসবে সে বিশ্বাস করে না, তবে সত্যিকারের নেকড়ে বনে থাকতেই পারে, তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। হাঁটছিল অনিশ। হঠাৎই পাশেই একটা গাছের আড়াল থেকে একটা অস্পষ্ট শব্দ শুনে সে থমকে দাঁড়িয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল গাছটার আড়ালে একটা লোক দাঁড়িয়ে আছে। তার পোশাকের কিছুটা অংশ গড়ির আড়াল থেকে বেরিয়ে আছে। অনিশ বলে উঠল, কে ওখানে? কে? প্রশ্ন শুনে গাছের আড়াল থেকে যে বেরিয়ে এলো তাকে দেখে অনিশ বেশ অবাক হয়ে গেল। সে বলল, ভাইমার, আপনি এখানে? ভাইমানের মুখে কেমন যেন একটা অপ্রস্তুত হাসি। তিনি বললেন, হ্যাঁ, আমি ওই ক্যাম্পে থাকতে আর ভালো লাগছিল না, তাই বনে ঢুকেছিলাম। তা গ্রামবাসীরা কি বলল? অনিশ জবাব দিল, কথা বললাম ওদের সঙ্গে। আপনি যে ওদের থেকে পশু কিনবেন, অর্থ সাহায্য করবেন, সেটা ওদের জানিয়েছি। দেখা যাক ওরা মত পরিবর্তন করে কিনা।
অনিশের জবাব শুনে চুপ করে কি যেন ভাবলেন ভাইমার। তারপর প্রশ্ন করলেন, আপনি এখন কোথায় যাবেন? ক্যাম্পে ফিরবেন? অনিশ বলল, ভাবছি চারপাশটা একবার ভালো করে দেখে নি। এই বনের মধ্যে দিয়ে গাড়ি রাস্তায় যাবার অন্য কোনো পথ আছে? ভাইমার একটা গাছের গুঁড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, ওর আড়াল থেকে একটা সুড়িপথ নেমেছে ওদিকে, ওটা ধরে চলে যান, রাস্তা পাবেন। ঠিক আছে, ক্যাম্পে ফিরে আবার দেখা হবে। এই বলে সেদিকে এগোলো অনিশ। ভাইমারের নির্দেশিত সুড়ি পথ ধরে আধ ঘন্টা মতো চলার পর সেই রাস্তা পেয়ে গেল অনিশ, যে রাস্তা দিয়ে ক্যাম্পে এসেছিল সে। নির্জন রাস্তা, একপাশে পাইন বনের ঢাল, অন্যদিকে পাথরের প্রাচীর। ড্রাইভার ছেলেটার কথা অনুযায়ী ওদিকটাই চীন। গত রাতে তুষারপাত হয়েছে, যদিও সূর্যালোকে তা এখন গলতে শুরু করেছে, তবুও এখনো রাস্তার খানা খন্দে পাথরের দেয়ালের গায়ে তার চিহ্ন লেগে আছে। বেশ কিছুক্ষণ ক্যাম্পের উল্টো পথে হাঁটার পর রাস্তার পাশে একটা বড় পাথরের ওপর বসলো অনিশ। কাছেই বন থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পাইন বনের দিকে তাকিয়ে অনিশ ভাবতে লাগলো, গ্রামবাসীরা কি সম্মত হবে তার কথায়? অমন সুন্দর প্রাণীগুলোকে শেষ পর্যন্ত বাঁচানো যাবে? একসময় এ তল্লাটের আদি বাসিন্দাদের অন্যতম ছিল এই টিবেটিয়ান নেগড়েগুলোই। প্রচুর সংখ্যায় ছিল ওরা, কিন্তু কয়েকশো বছর ধরে চামড়ার জন্য নির্বিচারে হত্যা করা হয়েছে ওদের। ওয়ারউল ভেবেও স্থানীয় মানুষ পুড়িয়ে মেরেছে প্রকৃতির এই সন্তানদের। এখন ওয়াইল্ড লাইফের রিপোর্ট অনুযায়ী এই তিব্বতী নেগড়েদের সংখ্যা মাত্র 300-তে এসে ঠেকেছে। আন্তর্জাতিক বন্যপ্রাণ সংস্থার দুষ্প্রাপ্য বন্য প্রাণীদের যে তালিকা আছে তাতে একদম প্রথম দিকেই আছে এই প্রাণী। দেশের সরকার শেষ পর্যন্ত খামারের প্রাণীগুলো সম্বন্ধে যাই সিদ্ধান্ত নিক না কেন, অনিশদের সংস্থার তরফ থেকে তাকে অনুরোধ করা হয়েছে যে সে যেন শেষ পর্যন্ত চেষ্টা করে প্রাণীগুলোকে রক্ষা করার। অনিশ সেই চেষ্টাই করবে। প্রাণীগুলোর সম্বন্ধেই ভাবছিল অনিশ, হঠাৎ একটা জিপের হর্ন শুনতে পেল সে। সামরিক বাহিনীর সাঁজোয়া গাড়ি। দূর থেকেই দেখা যাচ্ছে চলন্ত গাড়িটাতে ড্রাইভারের পাশের আসনে স্বয়ংক্রিয় অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে আছে সামরিক বাহিনীর এক জওয়ান। অনিশকে কিছুটা অবাক করে দিয়ে গাড়িটা এসে থামলো অনিশের ঠিক সামনে। ইন্ডিয়ান আর্মির গাড়ি, বেশ কয়েকজন লোক আছে তাতে। গাড়ি থেকে লাফিয়ে নামলো ধোপ দুরস্ত সামরিক পোশাক পরা ছোটোখাটো চেহারার একজন মাঝবয়সী লোক, হাতে একটা ফাইল। সম্ভবত লোকটা পাহাড়ি দেশের মানুষই হবে। অনিশ তার বুকে লাগানো কাপড়ের পটিগুলো দেখেই বুঝতে পারল যে লোকটা সামরিক বিভাগের কোনো উচ্চপদস্থ কর্মচারী হবে। তাকে দেখে উঠে দাঁড়ালো অনিশ। লোকটা এগিয়ে এসে দাঁড়ালো তার সামনে। তারপর ইংরেজিতে জানতে চাইল, আপনি তো মিস্টার অনিশ মুখার্জি, ওয়াইল্ড লাইফের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন? অনিশ বলল, হ্যাঁ, আপনি? এই বলে সে পকেট থেকে তার আইডেন্টিটি কার্ডটা বার করে সেটা দেখাতে যাচ্ছিল ভদ্রলোককে, কিন্তু তিনি বললেন, থাক, ওটা দেখাবার প্রয়োজন নেই। আপনার পরিচিতি সম্পর্কে কাগজ আমাদের কাছে সরকারের তরফ থেকে আছে, সেখানে আপনার ছবিও আছে, দেখেই চিনতে পেরেছি। আমি লেফটেন্যান্ট ছেত্রী, এই সেক্টর মানে এই অঞ্চলের সামরিক বাহিনীর দায়িত্বে আছি। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স আর আমরা একসঙ্গে কাজ করি। এই বলে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন তিনি। করমর্দন পর্ব মেটার পর অনিশ বলল, আপনি কি এখানকারই লোক? আমার সঙ্গে কোনো দরকার আছে? ভদ্রলোক হেসে বললেন, না না, আমি কার্সিয়াংয়ের লোক, তবে বেশ কয়েক বছর ধরে এখানে পোস্টেড। এরপর একটু থেমে লেফটেন্যান্ট বললেন, দরকার মানে আপনাকেই খুঁজছিলাম আমি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আপনার উপর নজর রাখতে বলা হয়েছে আমাকে। অনিশ বিস্মিতভাবে জানতে চাইল, নজর রাখতে বলা হয়েছে কেন? আমি অপরাধী নাকি গুপ্তচর? ভদ্রলোক হেসে বললেন, না না, তেমন ব্যাপার নয়।
আপনি এদেশের নাগরিক হলেও একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। এই জায়গাটা সীমান্তবর্তী অঞ্চল, এখানে বিপদ ঘটতে বেশি সময় লাগে না, তাই আপনার নিরাপত্তার স্বার্থেই আপনার ওপর নজর রাখার নির্দেশ এসেছে। তাছাড়া আপনি যে জায়গাতে উঠেছেন সে জায়গাটা ভালো নয় বলেই আমাদের ধারণা। অনিশ বলে উঠল, ও জায়গাটা ভালো নয় কেন? গ্রামের মানুষদের মতো আপনিও কি ওয়ারউলফের তত্ত্বে বিশ্বাস করেন? আপনাদেরও কি আপত্তি আছে এই নেগড়ে খামারটা নিয়ে? তার বন্ধুর মুখে শোনা গোপন খবরটা যাচাই করার চেষ্টা করলো অনিশ। একটু চুপ করে থেকে লেফটেন্যান্ট ছেত্রী জবাব দিলেন, না, আমি ওসবে বিশ্বাস করি না। আপনি নিশ্চয়ই একজন দেশপ্রেমিক নাগরিক। অনিশ জবাব দিল, হ্যাঁ নিশ্চয়ই, এ বিষয়ে আপনি ভরসা রাখতে পারেন। লেফটেন্যান্ট আবারও একটু চুপ করে থেকে যেন একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, আমরাও চাই যে ওই নেকড়ে ক্যাম্পটা এখান থেকে উঠে যাক। সেটা ওয়ারউলফের কারণে নয়, আমাদের ধারণা বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ আছে মিস্টার ভাইমারের। একটা সময় পর্যন্ত তিনি যোগাযোগ রাখতেন আমাদের সঙ্গে, কিন্তু বেশ কিছুদিন হলো তিনি সব যোগাযোগ ছিন্ন করেছেন আমাদের সঙ্গে। অনিশ প্রশ্ন করল, যোগাযোগ ছিন্ন করাই কি আপনাদের সন্দেহের কারণ? লেফটেন্যান্ট বললেন, না, ওটাই একমাত্র কারণ নয়, আরও কারণ আছে। তবে সামরিক বাহিনীর সব খবর বাইরের লোককে বলা যায় না, ক্ষমা করবেন আমাকে। তা ফার্মটা কেমন দেখলেন? পশুগুলোকে দেখলেন? অনিশ জবাব দিল, হ্যাঁ দেখেছি, বেশ সুস্থ সবল সুন্দর প্রাণীগুলো। আর মানুষগুলো? জানতে চাইলেন ছেত্রী। অনিশ বলল, মিস্টার ভাইমার আর তার দুজন সহকর্মীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। যদিও ভাইমারের সঙ্গীদের সঙ্গে বাক্যালাপ হয়নি আমার, তবুও বলি তাদের কোনো অস্বাভাবিক আচরণ আমি দেখিনি। লেফটেন্যান্ট এবার তার হাতের ফাইলটা খুলে তার একটা পাতা মেলে ধরলেন অনিশের সামনে। সেখানে রয়েছে বেশ কয়েকজন লোকের রঙিন ফটোগ্রাফ। তাদের ছবি দেখে অনিশের মনে হলো তারা চীনা সামরিক বাহিনীরই কেউ হবে, কারণ লাল পট্টিওয়ালা তারকাখচিত এই কালচে সবুজ পোশাক পরা লোকেদেরই সে আসার পথে দাঁড়িয়ে থাকতে দেখেছিল চীন ভূখণ্ডে। ছবিগুলো দেখিয়ে লেফটেন্যান্ট তাকে প্রশ্ন করলেন, ছবিগুলো ভালো করে দেখুন তো, আর বলুন তো এই ছবিগুলোর মধ্যে কাউকে আপনি ওই উলফ ক্যাম্পে দেখেছেন কিনা? তার কথা শুনে 5টা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল অনিশ। তার সঙ্গে কল্পনা করল তাকে খাবার দিতে আসা লোক দুজনের মুখ। তারপর সে বলল, আমার কাছে স্টে ফাইল আছে, তাতে বলা আছে ভাইমার সাহেবের 4 জন কর্মচারী আছে ওই নেকড়ে ক্যাম্পে। তাদের ছবিও আছে আমার ফাইলে। তাদের মধ্যে আমি 2 জন কর্মচারীকে দেখেছি। আপনার ফাইলের লোকগুলোর মুখের সঙ্গে যে সে 2 জন লোকের মুখের মিল নেই। লেফটেন্যান্ট এবার তার ফাইলটা বন্ধ করে দিয়ে বললেন, যদি বাকি অন্য 2 জনের সঙ্গে এই ছবিগুলোর কারো মিল পান অথবা এদের মধ্যে কাউকে ওখানে দেখতে পান, তবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। দেশের নিরাপত্তার স্বার্থে এটা প্রয়োজন। আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিন, আর আমারটাও রাখুন আপনার কাছে। 2 জনের মধ্যে ফোন নাম্বার বিনিময়ের পর লেফটেন্যান্ট ছেত্রী জানতে চাইলেন, আপনি এখন কোথা থেকে এলেন, কোথায় যাবেন? অনিশ বলল, ক্যাম্প থেকে বেরিয়ে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে গেছিলাম, এবার আবার নেকড়ে খামারে ফিরব। গ্রামের মানুষরা কি বলল জানতে চাইলেন ছেত্রী। অনিশ বলল, ওদের ধারণা ক্যাম্পের নেকড়েগুলো আসলে ওয়ারউলফ। ভাইমা বলেছেন যে অভিযোগপত্র তুলে নিলে তিনি তাদের অর্থ সাহায্য করবেন, সেটাও তাদের জানালাম, দেখা যাক। লেফটেন্যান্ট বললেন, আমরা এই ওয়ারউলফের ব্যাপারটা বিশ্বাস করলেও হয়তোবা ভাইমারই এই ব্যাপারটার জন্য কিছুটা দায়ী। এই মাস 6 আগেই একদিন রাতে মিস্টার ভাইমার আমাকে উত্তেজিতভাবে ফোন করে বলেছিলেন, জানেন, আমার ধারণা হচ্ছে যে আমার নেগড়েগুলো সব ওয়ারউলফ। তার কথা শুনে আমি হেসে ফেলায় তিনি ফোন রেখে দিলেন। সেই তার সঙ্গে আমার শেষ কথা। তিনি আমার ফোন আর ধরেন না, ফোনও করেন না। হয়তো তিনি গ্রামবাসীদেরও কাউকে খেয়াল বসে কোনো কারণে কথা বলেছিলেন,
সেটাই প্রচারিত হয়েছে। তবে গ্রামবাসীরা একবার ক্যাম্পটা আক্রমণ করার চেষ্টা করে সফল না হলেও কিন্তু নেকড়ে নিধন যজ্ঞে নেমে পড়েছে। অনিশ বলল, সেটা কেমন? লেফটেন্যান্ট বললেন, এই অঞ্চলে একটা বিশেষ ব্যাপারে তল্লাশি চালাচ্ছিলাম আমরা। জিনিসটার খোঁজে কাছেই এক জায়গায় মাটি খুঁড়েছিলাম আমরা। সেখান থেকে 4টে টিবেটিয়ান উলভের চামড়া কঙ্কাল উদ্ধার হয়েছে। আমার ধারণা গ্রামবাসীরা তাদের মেরে মাটিতে পুঁতে দিয়েছে। অনিশ চমকে উঠে বলল, এমন দুষ্প্রাপ্য 5টা প্রাণীকে মেরে ফেললো ওরা? ছেত্রী বললেন, আমার ধারণা তাই। তবে ওদের তেমন দোষ দেওয়া যায় না। যুগ যুগ ধরে চলে আসা ওয়ার উলফ সম্বন্ধে কুসংস্কার কি এত সহজে দূর করা সম্ভব? যদিও ব্যাপারটা ওরা ভয়ে স্বীকার করতে চাইছে না কেউ, কারণ সরকারি তরফ ছাড়া বন্যপ্রাণী হত্যা আইন বিরুদ্ধ। অনিশ প্রশ্ন করল, কিসের খোঁজে গিয়ে আপনারা নেকড়েগুলোর মৃতদেহের সন্ধান পেলেন? লেফটেন্যান্ট মৃদু হেসে বললেন, কিসের খোঁজে আমরা গেছিলাম সেটা বলা যাবে না আপনাকে। এটাও সামরিক বাহিনীর গোপন ব্যাপার। অনিশ বলল, সরি, ব্যাপারটা জিজ্ঞাসা করা আমার উচিত হয়নি। লেফটেন্যান্ট এরপর আর বেশি কথা বাড়ালেন না। তিনি বললেন, এবার আমাকে যেতে হবে। কোনো অসুবিধায় পড়লে সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দেবেন। এই বলে অনিশের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লেন তিনি। পথের বাঁকে হারিয়ে গেল তার গাড়ি। অনিশও এরপর ক্যাম্পে ফেরার জন্য এগোলো। ক্যাম্পে পৌঁছে গেল অনিশ। বাড়িটার সামনের জমিটায় কাউকে দেখা যাচ্ছে না। গতকাল তালা খুলে দিয়েছিলেন ভাইমার, কিন্তু অনিশ খেয়াল করল আজ দোতলায় তালা দেয়া নেই। হয়তোবা তার জন্যই তালাটা খুলে রাখা হয়েছে। গেটের ফাঁক দিয়ে ওপাশে হাত গলিয়ে ওপাশে চিটকিনি খুলে ভিতরে প্রবেশ করল অনিশ। ঠিক সেই সময় মাথার ওপরের আকাশটাতে কেমন যেন অন্ধকার হয়ে এলো। পাহাড়ি অঞ্চলে সারাদিনই এখন এরকম মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা চলে। ফাঁকা জমি পেরিয়ে বারান্দায় উঠল অনিশ। সেখানেও কোনো লোকজন নেই। নিজের ঘরে ঢুকে কিন্তু অনিশ দেখতে পেল তার টেবিলে খাবার রাখা আছে। ধোঁয়া উঠছে তার থেকে, অর্থাৎ কিছুক্ষণ আগেই খাবার দিয়ে গেছে কেউ। ভাইমার কি ফিরেছেন বাইরে থেকে? বেশ বেলা হয়ে গেছে। এতটা পথ হাঁটার ফলে বেশ খিদেও পেয়েছিল তার। কাজেই খাওয়া সেরে নিয়ে বিছানায় বসল সে। জানালা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। কেমন যেন আধো অন্ধকার ভাব। পিছনের বরফ পাহাড় থেকে ঠান্ডা বাতাস ভেসে আসছে। সেদিকে তাকিয়ে অনিশ লেফটেন্যান্ট ছেত্রীর সঙ্গে তার কথোপকথনগুলো ভাবতে লাগল। ছেত্রী কি সন্দেহ করছেন এ বাড়িতে অন্য কেউ ছদ্মবেশে লুকিয়ে আছে? কথাটা মনে হতেই নিজের সঙ্গে আনা ফাইলটা খুলল অনিশ। ভাইমার সহ তার কর্মচারী 4 জনের ছবি আর 5টা নেকড়ের ছবি আছে ফাইলটাতে। ভাইমারের যে 2 জন সঙ্গীকে অনিশ ইতিমধ্যে দেখেছে তাদের মধ্যে 2 জনের ছবি দেখে চিনতে পারল অনিশ। মনে মনে সে ভেবে নিল ভাইমারের কর্মচারীদের মধ্যে বাকি 2 জনের চেহারাও মিলিয়ে নিতে হবে ফাইলের ছবির সঙ্গে। ফাইলটা ঘাঁটছিল অনিশ। দরজা খোলাই ছিল। হঠাৎ যেন দরজা বেয়ে আসা আলোটা আরো ক্ষীণ হয়ে গেল। অনিশ তাকিয়ে দেখল দরজার সামনে এসে দাঁড়িয়েছে ভাইমার। তাকে দেখে ফাইল বন্ধ করে অনিশ বলল, আপনি কখন ফিরলেন? ভাইমার বললেন, মানে? অনিশ বলল, পাইন বনে যে আপনার সঙ্গে দেখা হলো, তারপর কখন ক্যাম্পে ফিরলেন? ভাইমার একটু চুপ করে রইলেন। বেশ চিন্তাক্লিষ্ট লাগছে তার মুখ। তিনি বললেন, ও হ্যাঁ, বেশ কিছুক্ষণ হলো। জবাব দিয়ে ভাইমার ঘরের ভিতর ঢুকতে গিয়েও হঠাৎই থমকে গেলেন। বেশ কয়েকবার নাক টেনে ঘরের ভিতর তাকালেন তিনি। তার নজর গিয়ে থামল অনিশের খাটের ওপর পড়ে থাকা কাঠ গোলাপের বোকেটার ওপর। সঙ্গে সঙ্গে তিনি আঁতকে উঠে বললেন, ফেলে দিন, ফেলে দিন বোকেটা, এখনই জানালা দিয়ে ফেলে দিন। কারা দিল ওটা? বিস্মিতভাবে অনিশ বলল, গ্রামবাসীরা। কেন, কি হলো? ভাইমা দ্রুত পকেট থেকে রুমাল বার করে নাক চাপা দিয়ে বলল, আরে ওতে আমার ভয়ানক অ্যালার্জি। এখনই আমার হাত মুখ চুলকোতে শুরু করবে। প্লিজ প্লিজ ফেলে দিন ওটা। অনিশ ব্যাপারটা এবার বুঝতে পেরে জানালা দিয়ে বোকেটা বাইরে ছুঁড়ে ফেলল। ঘরে ঢুকলেন ভাইমার। অনিশও খাট ছেড়ে নামল। মুখ থেকে রুমাল সরালেন ভাইমার।
এর মধ্যেই তার মুখটা লাল হয়ে উঠেছে। বিশেষ বিশেষ ফুলের গন্ধে অনেকেরই অ্যালার্জি হয়। অনিশের এক পরিচিত বন্ধুর কাঁঠাল চাপা ফুলের গন্ধেও এমন অ্যালার্জি হতো। রুমাল সরিয়ে চিন্তাক্লিষ্ট মুখে দাঁড়িয়ে রইলেন ভাইমার। তাই দেখে অনিশ বলল, আপনাকে বেশ চিন্তান্বিত লাগছে, কিছু হয়েছে? ভাইমার বললেন, মাথায় চিন্তা ঘুরছে। ওপার থেকে তিব্বতী চীনাদের দলটা রসদ নিয়ে ভোরবেলায় পৌঁছানোর কথা, তারা এখনো এলো না। এদিকে আকাশের যা অবস্থা তাতে মনে হচ্ছে আজ সন্ধ্যা থেকেই ভারী তুষারপাত শুরু হবে। বরফে পাশ আটকে গেলে তারা আর আসতে পারবে না। এদিকে রসদও শেষ। আমাদের কথা বাদ দিন, প্রাণীগুলোকে তো খাবার দিতে হবে। আমার কর্মচারীরা তো বটেই, প্রাণীগুলো গত দুদিন ধরে না খেয়ে আছে বলা চলে। অনিশের বেশ লজ্জা লাগলো ভাইমারের কথা শুনে। তাদের নিজেদের খাদ্য সংকট, অথচ তারা দুবেলা অনিশের জন্য খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন বলে। সে বলল, আমার খাবার নিয়ে কিন্তু আপনি ভাববেন না, সঙ্গে শুকনো খাবার আছে, প্রয়োজনে গ্রাম থেকে খাবার সংগ্রহ করে নেব। ভাইমার মৃদু হাসলেন, তারপর বললেন, আসলে প্রাণীগুলোর ভবিষ্যতের চিন্তা সবসময় মাথায় ঘুরছে। তার উপর আবার এই সমস্যা, মাথার ভিতর সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা কি বলল আমাকে আর একবার বলুন তো। অনিশ বলল, এই তো তখন আপনাকে যা বললাম, আপনার প্রস্তাব ওদের বললাম, ওরা ভাববে বলল, দেখা যাক কি হয়। ভাইমার মৃদু চুপ করে থেকে প্রশ্ন করলেন, ওদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হলো? আমার ক্যাম্পের ওপর ওদের এত রাগ কেন? অনিশ জবাব দিল, ওদের ধারণা আপনার ক্যাম্পের নেগড়েরা আসলে ওয়ারউলফ। আবারও কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন ভাইমার, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই কুসংস্কারের বশবর্তী হয়ে এই সুন্দর প্রাণীগুলোকে যে কত হত্যা করা হয়েছে তার হিসেব নেই। এখন এ সত্ত্বেও যদি সরকার এদেরকে সমর্থন করেন তবে আর কিছু বলার নেই। ভাইমারের কথায় অনিশের মনে পড়ে গেল লেফটেন্যান্টের কথা। সে বলল, আচ্ছা, আপনি কখনো কাউকে মজা করেও বলেননি তো যে আপনার নেগড়েরা ওয়ারউলফ? ভাইমার বললেন, না, বলিনি। তবে আমার নাম করে কেউ যদি সে কথা ছড়িয়ে থাকে তবে তা আমি জানি না। অনিশ এরপর আর এ প্রসঙ্গে কথা না বাড়িয়ে বলল, আচ্ছা, আপনার তো 4 জন কর্মচারী, 2 জনকে দেখলাম, অন্য 2 জন কোথায়? ভাইমার হেসে বললেন, আপনার কি মনে হয় তারা 2 জন ওয়ারউলফ? গ্রামের লোকরা বলেছে নাকি এ কথা? ভাইমারের এ কথা শুনে অনিশ একটু লজ্জিতভাবে বলল, না না, সে কথা নয়, আমি এই সবে বিশ্বাস করি না, আসলে তাদের দেখিনি তাই বললাম। ভাইমার বললেন, নানা কাজকর্মে ব্যস্ত থাকে সবাই। ঠিক আছে, আপনার কৌতূহল নিরসনের জন্য ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। এবার চলি তাহলে, বাইরেটা অন্ধকার হয়ে আসছে। ভাইমার বেরিয়ে গেলেন ঘর ছেড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সত্যিই 2 জন লোক এসে দাঁড়ালো ঘরের সামনে। ভাইমা তাদের পাঠিয়েছেন। তাদের দেখেই অনিশ বুঝতে পারল ভাইমারের আগের 2 জন কর্মচারীর সঙ্গে এই 2 জন লোকেরও ছবি আছে তার ফাইলে, অর্থাৎ 4 জন লোককেই দেখা হয়ে গেল তার। সে 2 জন লোকের মধ্যে একজন একটু ইতস্তত করে অনিশের উদ্দেশ্যে বলল, আই স্যার, আমাদের কোনো প্রশ্ন করবেন? সাহেব আমাদের পাঠালেন। আর তেমন কিছু প্রশ্ন করার নেই লোকগুলোকে, সে শুধু তাদের দেখতে চেয়েছিল। কিন্তু লোকগুলো অনিশের কাছে জানতে চাওয়ায় সে প্রশ্ন করল, তোমরা এখানে কি কাজ করো? একজন লোক জবাব দিল, পশুগুলোর যত্ন নিই স্যার, তাছাড়া ক্যাম্পের নানা কাজ। অনিশ বলল, এই ক্যাম্প যদি না থাকে তখন? তার কথা শুনে অন্য লোকটা ভয়ার্থভাবে বলল, ক্যাম্প না থাকলে আমরা কোথায় যাবো স্যার? পিটির ব্যাপার, আমাদের কথা ভাববেন স্যার। ভাইমার সাহেবের দয়ায় এই ক্যাম্পে আমরা খেতে পড়তে পারছি।
বাইরেটা আরো অন্ধকার হয়ে আসছে। খোলা দরজা জানালা দিয়ে তীক্ষ্ণ কনকনে বাতাস ঢুকছে ভিতরে। অনিশ লোক দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা এখন যাও, আমি দেখছি কি করা যায়। আর সাহেবকে বলো রাতে খাবার লাগবে না, সঙ্গে খাবার আছে সেগুলো খাবো। অনিশকে সেলাম ঠুকে চলে গেল লোক দুটো। দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ল অনিশ। নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল অনিশ। তার যখন ঘুম ভাঙল তখন বিকাল গড়িয়ে অনেকক্ষণ হলো সন্ধ্যা নেমেছে। জানলার বাইরে থেকে কিসের যেন অস্পষ্ট শব্দ ভেসে আসছে। অনিশ জানলা খুলল। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বাতাসের সঙ্গে জানালার গড়াদের ফাঁক গলে বিন্দু বিন্দু কি যেন এসে পড়ল তার গায়ে। তুষার, তুষারপাত যেন শুরু হয়েছে কখন। পিছনের পাহাড়ের মাথায় ইতিমধ্যে চাঁদ উঠেছে। তার আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে বাইরেটা। তুষারে ঢেকে গেছে পিছনের জমিটা। নিশ্চয়ই সামনের জমিটাও একইভাবে বরফে ঢেকে গেছে। অনিশ এর আগে কোনোদিন তুষারপাত দেখেনি। জানলাটা বন্ধ করে খাট থেকে নেমে সে দরজাটা খুলল। হ্যাঁ, সামনের ফাঁকা জমিটা সাদা হয়ে গেছে তুষারে। তারপরই সে দেখতে পেল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। বারান্দার বাইরে তুষারপাতের মধ্যে খেলে বেড়াচ্ছে 5টা নেকড়ে। ফাঁকা জমিটার মধ্যে উল্লাসে ছুটাছুটি করছে তারা। কখনো বা একে অন্যের পিছু ধাওয়া করছে খেলার ছলে। তাদের পায়ের আঘাতে তুষার উঠছে বাতাসে। এই নেকড়েদের দলের মধ্যেই ধপধপে সাদা বিশালাকার একটা নেকড়ে দেখতে পেল অনিশ। আকারে সেটা অন্য 4টে নেকড়ের থেকে অনেক বড়। অনিশ আগে তাকে দেখেনি। সম্ভবত এটাই সেই 5ম নেকড়ে, যেটা খাঁচার ভিতর গর্তের মধ্যে ছিল। একমাত্র এই নেকড়েটাই কিন্তু ছোটাছুটিতে অংশ নিচ্ছে না। এক জায়গাতে চুপচাপ বসে অন্যদের ওপর নজর রাখছে সে। দূর থেকে একবার যেন ঘাড় ফিরিয়ে অনিশের ঘরের দিকেই তাকালো সে। তারপর একবার মুখটা হাঁ করল। এত দূর থেকেও যেন তার টকটকে লাল জিভ আর তীক্ষ্ণ দাঁতগুলো দেখতে পেল অনিশ। সাপদের দাঁত। মুহূর্তের জন্য কেমন যেন শিরশির করে উঠল অনিশের গা। এরপর চাঁদের দিকে মুখ তুলে অদ্ভুত স্বরে ডেকে উঠল প্রাণীটা। আর সঙ্গে সঙ্গে অন্য 4টে নেকড়ে যে যেখানে ছিল থমকে দাঁড়িয়ে গলা মেলালো তার সঙ্গে। তুষারপাতের মধ্যে আকাশের চাঁদের দিকে তাকিয়ে যেন আদিমতা জেগে উঠল প্রাণীগুলোর মধ্যে। হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে এমনই রাত্রির আহ্বানে সাড়া দিয়ে এসেছে তারা। রাত্রির সন্তানদের অপার্থিব সঙ্গীত মূর্ছনা প্রতিধ্বনিত হতে লাগলো নির্জন পাহাড়ের বুকে। এই অভিজ্ঞতা অনিশের কোনোদিন হয়নি। মাঝে মাঝে একটু থেমে থেমে একইভাবে ডেকে উঠতে লাগলো প্রাণীগুলো। সে ডাক শুনে অনিশের কোনো সময় মনে হলো তা যেন প্রকৃতির সন্তানদের উল্লাস ধ্বনি। আবার কোনো কোনো সময় মনে হতে লাগলো সেটা তাদের আত্মবিলাপ, ক্রন্দন ধ্বনি। অনিশ দরজা ফাঁক করে দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের। সময় কাটতে লাগলো। কিন্তু এক সময় প্রচণ্ড তুষারপাত শুরু হলো। বাতাসও বইতে লাগলো সনসন করে। তার ঝাপটায় তুষার এসে লাগতে লাগলো অনিশের মুখে। তার সঙ্গে সঙ্গে ঠান্ডাও প্রচণ্ড। অনিশ আর দাঁড়িয়ে থাকতে পারল না। দরজা বন্ধ করে বাতি জ্বালালো সে। তারপর সঙ্গে আনা বিস্কুট, শুকনো খাবার খেয়ে বাতি নিভিয়ে রাত 8টা নাগাদ শুয়ে পড়ল সে। মাঝরাতে হঠাৎ কিসের যেন একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। দরজার কাছ থেকে শব্দটা আসছে। কেমন যেন একটা অদ্ভুত খসখসে শব্দ। সঙ্গে টর্চটা জ্বালিয়ে দরজার দিকে আলো ফেলল অনিশ। তারপর বলে উঠল, কে? পুরনো কাঠের প্যানেলওয়ালা দরজাটা একবার যেন কেঁপে উঠল। তারপর সব শব্দ থেমে গেল। হয়তোবা বাতাসের আঘাতে শব্দটা হচ্ছে। দরজা কেঁপে উঠছে। টর্চ নিভিয়ে আবার শুয়ে পড়ল অনিশ। কিন্তু ঘুমের ঘোরে মাঝে মাঝেই যেন শব্দটা কানে বাজতে লাগলো তার। অদ্ভুত একটা খসখস শব্দ। শেষ হলো
হিমাদ্রি কিশোর দাশগুপ্ত মহাশয়ের রহস্য ঘেরা উপন্যাস নেকড়ে খামারের প্রথম পর্ব। আগামী সপ্তাহে আমরা নিয়ে আসব এই কাহিনীর দ্বিতীয় পর্ব। আমাদের গল্প পাঠ ও উপস্থাপনা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো ধন্যবাদ।